হ্যালো। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। শোনা যাচ্ছে না? জি ম্যাডাম, শোনা যায়। প্রথমে আমার পরিচয়টা দিই। হ্যাঁ, আমি ডাক্তার মানসী, লেকচারার হিসেবে প্যাথোলজিতে আছি। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আজকের টপিক হলো এক্সামিনেশন অফ ইউরিন আর রেনাল ফাংশন টেস্ট। এই দুটা টপিকস। হ্যাঁ, টপিকস দুটা খুবই মানে ছোট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো প্রথমে হলো আমরা পড়বো এক্সামিনেশন অফ ইউরিন। প্রথমে এক্সামিনেশন অফ ইউরিনের ইম্পর্টেন্সটা কি, কেন আমরা এক্সামিনেশন অফ ইউরিন করি। হ্যাঁ, সেটা হলো রুটিন এক্সামিনেশন অফ ইউরিন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস টু ডায়াগনোসিস ডিজিজ অফ ইউরিনারি ট্র্যাক্ট, নেফ্রোটিক সিনড্রোম, মেটাবলিক অ্যান্ড সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস মেলাইটাস, জন্ডিস, exfoliative cytology to detect neoplasm in urinary tract or to detect in pregnancy। এই ডিজিজগুলো ডায়াগনোস করার জন্য আমরা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করি। এবার হলো নর্মাল ফাইন্ডিংস অফ ইউরিন। একটা মানে ইউরিন দেখতে কেমন, এর কিছু প্রপার্টি থাকে, যেমন ফিজিক্যাল, কেমিক্যাল। হ্যাঁ, ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আমরা প্রথমেই দেখবো অ্যামাউন্ট। ইউরিনের অ্যামাউন্ট, ডেইলি ইউরিন আউটপুট কতটুকু হয়। নর্মাল ইউরিন আউটপুট ইজ 700 ml to 2500 ml in 24 hours। এটা ডিপেন্ড করবে মেনলি ফ্লুইড ইনটেকের উপরে। কালার হবে স্ট্র কালার ডিউ টু প্রেজেন্স অফ ইউরোক্রোম অর ইউরোবিলিনোজেন। অ্যাপিয়ারেন্সটা কেমন হবে ইউরিনের? ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। আর স্পেসিফিক গ্র্যাভিটি হবে 1.010 থেকে 1.020। এগুলো হলো ফিজিক্যাল ফাইন্ডিংস। তাহলে অ্যামাউন্ট হবে 700 থেকে 2500 ml ইন 24 আওয়ার্স। কালার হবে স্ট্র, অ্যাপিয়ারেন্স হবে ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি 1.010 থেকে 1.020। এবার কেমিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে প্রথমে রিয়াকশন। এটা ইউরিনের রিয়াকশন অ্যাসিডিক, পিএইচ হলো 4.5 থেকে 6। ইউরিনের প্রোটিন থাকে ট্রেস অ্যামাউন্ট লেস দেন 200 মিলিগ্রাম পার ডে। গ্লুকোজ অ্যাবসেন্ট থাকবে, কিটোন বডি অ্যাবসেন্ট থাকবে, বিলিরুবিন অ্যাবসেন্ট, ইউরোবিলিনোজেন স্মল অ্যামাউন্ট পরিমাণে থাকতে পারে, বাইল সল্ট অ্যাবসেন্ট থাকবে, কাইল অ্যাবসেন্ট, পোরফাইরিন ভেরি স্মল অ্যামাউন্ট। তাহলে কেমিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে পিএইচ অ্যাসিডিক, পিএইচ হবে রিয়াকশন হবে অ্যাসিডিক, পিএইচ হবে 4.5 থেকে 6, প্রোটিন ট্রেস অ্যামাউন্ট প্রেজেন্ট থাকবে, গ্লুকোজ অ্যাবসেন্ট, কিটোন বডি অ্যাবসেন্ট, বিলিরুবিন অ্যাবসেন্ট, ইউরোবিলিনোজেন স্মল অ্যামাউন্ট, বাইল সল্ট অ্যাবসেন্ট থাকবে, কাইল অ্যাবসেন্ট থাকবে, পোরফাইরিন ভেরি স্মল অ্যামাউন্ট। এবার এক্সামিনেশন অফ ইউরিন ইনভলভ, এখানে আমরা দুইভাবে এক্সামিনেশন করে থাকি ইউরিনের। একটা হলো রুটিন এক্সামিনেশন, যেটাকে আমরা বলি আরএমই, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আর একটা করি কালচার সেন্সিটিভিটি টেস্ট। তো এখানে আমরা রুটিন এক্সামিনেশনটাই করব। এখন একটা ইউরিন এক্সামিনেশনের জন্য আমরা কেমন ইউরিনটাকে এক্সামিন করব। ইউরিনটা হতে হবে তোমার ফ্রেশ ইউরিন, আর এটাকে আমরা কালেক্ট করব একটা ক্লিন ড্রাই পটের মধ্যে, স্টেরাইল ক্লিন ড্রাই পটের মধ্যে আমরা এটাকে কালেক্ট করব। রুটিন এক্সামিনেশনে আমরা ইউরিনের ফিজিক্যাল নেচার দেখব, কেমিক্যাল নেচার দেখব অ্যান্ড মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস দেখব। এখন ফিজিক্যাল নেচার আমরা ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে পড়ে আসছিলাম। অ্যামাউন্ট থাকে 700 থেকে 2500 ml ইন 24 আওয়ার্স। এই অ্যামাউন্টটা কখনো কখনো বেড়ে যেতে পারে। যখন ইনক্রিজ হয় ইউরিন আউটপুট, সেই কন্ডিশনটাকে আমরা বলি পলিউরিয়া।
তাহলে পলিউরিয়া হচ্ছে an increase in urine output is called polyuria. পলিউরিয়ার কমন কজ শুনতে পাচ্ছ কি? হ্যালো, শোনা যাচ্ছে জি কি? ম্যাম, শোনা যাচ্ছে। কমন কজ, পলিউরিয়ার কমন কজ হচ্ছে এক্সেস ফ্লুইড ইনটেক, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ, সাম ড্রাগ যেমন ডায়ুরেটিক্স, এগুলো হলো পলিউরিয়ার কজ। এখন যদি এই 700 আর 700 থেকে আমাদের নর্মাল রেঞ্জটা ছিল অ্যামাউন্টে 700 থেকে 2500, এর যখন ইউরিন এক্সক্রিশনটা এর চেয়ে কম হবে তখন এই কন্ডিশনটাকে 300 ml হবে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি অলিগোইউরিয়া। তাহলে অলিগোইউরিয়া কাকে বলতেছি? when excretion of urine less than 300 ml in 24 hours, this কন্ডিশনটাকে আমরা বলতেছি অলিগোইউরিয়া। and anuria হচ্ছে absence of excretion of urine for 12 hours, 12 ঘন্টায় যদি ইউরিন এক্সক্রিশন না হয় সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি অ্যানুরিয়া। এই চ্যাপ্টারটাতে কজগুলোই তোমাদেরকে বেশি পড়তে হবে। এখন আসো কজেস অফ অলিগোইউরিয়া এন্ড অ্যানুরিয়া। অ্যানুরিয়া আর অলিগোইউরিয়ার কজ কি? প্রথমে পিরেনাল কজ। পিরেনাল কজের মধ্যে ডিহাইড্রেশন হচ্ছে ফ্রম ভমিটিং, ডায়রিয়া, এক্সেসিভ সোয়েটিং থেকে ডিহাইড্রেশন হলে, সিভিয়ার ডিহাইড্রেশন হলে অলিগোইউরিয়া অর অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে। তারপর সিভিয়ার হেমোরেজ, যদি ব্লিডিং বেশি হয় সেক্ষেত্রে, কার্ডিয়াক ফেলিওর, এক্সটেন্সিভ বার্ন হলেও অলিগোইউরিয়া অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে। এখন রেনাল কজের মধ্যে অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, আর পোস্ট রেনাল কজের মধ্যে ইউরেটেরিক অবস্ট্রাকশন। ইউরেটেরিক যদি অবস্ট্রাকশন হয়, ধরো ইউরেটাতে যদি স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রেও আমাদের অলিগোইউরিয়া অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে। এবার ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কালার ছিল, কালারটা ছিল স্ট্র কালার, কিন্তু কিছু কিছু কন্ডিশনে এই কালারটা চেঞ্জ হতে পারে। যেমন ইয়েলো হতে পারে ডিউ টু প্রেজেন্স অফ বিলিরুবিন, রেড হয় ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন এন্ড আরবিসি। আবার কিছু কিছু ড্রাগ আছে ওগুলো খেলেও ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, যেমন টেট্রাসাইক্লিন খেলে ইউরিনের কালার ইয়েলো হয়, আর রিফাম্পেসিন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যেটা, সেটা খেলে তোমার ইউরিনের কালারটা হবে পিঙ্কিশ। এবার আসো অ্যাপিয়ারেন্স আমরা পড়ছিলাম ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট, কিন্তু যদি ইউরিনে ব্লাড প্রেজেন্স থাকে, যদি প্রেজেন্স অফ ডিপোজিট থাকে, সেক্ষেত্রে ইউরিনের কালারটা স্মোকি, মানে অ্যাপিয়ারেন্সটা স্মোকি হতে পারে, অথবা হ্যাজি হতে পারে, আর টার্বিড হতে পারে। এবার স্পেসিফিক গ্র্যাভিটি পড়েছিলাম 1.010 থেকে 1.020। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা কখন হাই হবে? যখন ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, বা ইউরিন যখন সুগার প্রেজেন্স থাকবে, প্রোটিন প্রেজেন্স থাকবে, সেক্ষেত্রে তোমাদের এই সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি হবে। আর কখন লো হবে স্পেসিফিক গ্র্যাভিটিটা? লো হয় ইউরিনটা যখন ডাইলুটেড হয়, যেমন লার্জ ইনটেক অফ ফ্লুইড, কেউ যদি অনেক বেশি ফ্লুইড খায় সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কম পাবো। আর ক্রনিক নেফ্রাইটিসেও স্পেসিফিক গ্র্যাভিটিটা লো পাওয়া যায়। এখন কেমিক্যাল নেচার দেখবো আমরা। ইউরিনের কেমিক্যাল নেচার, ইউরিনের পিএইচ ছিল অ্যাসিডিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অ্যালকালাইনও হতে পারে। কখন হয়? যখন কেউ বেশি মানে হোয়েন ডায়েট ইজ মেনলি অফ ভেজিটেবল খেলে পিএইচটা কখন অ্যালকালাইন হতে পারে ইউরিনটা। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রোটিন। আমরা পড়েছিলাম ইউরিনে প্রোটিন প্রেজেন্স থাকতে পারে লেস দেন 200 মিলিগ্রাম ইন 24 আওয়ার্স। এই অ্যামাউন্টের চেয়ে যখন বেশি প্রোটিন থাকে তখন আমরা এই কন্ডিশনটাকে বলি প্রোটিনিউরিয়া। তাহলে প্রোটিনিউরিয়া মিনস প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন। প্রোটিনিউরিয়া তোমাদেরকে ইনভেরিয়েবলি সবাইকে পরীক্ষায় ধরবে। প্রোটিনিউরিয়ার কজ causes of proteinuria. Proteinuria cause হলো physiological cause. হাই প্রোটিন ইনটেক, কেউ যদি বেশি প্রোটিন খেয়ে থাকে সেক্ষেত্রে প্রোটিনিউরিয়া হতে পারে। এক্সারসাইজ, এক্সপোজার টু কোল্ড। আর প্যাথোলজিক্যাল কজের মধ্যে পিরেনাল কজ,
যেমন ডায়াবেটিস মেলাইটাসে প্রোটিনিউরিয়া হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে, হাইপারটেনশন এন্ড টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। রেনাল কিছু কজ আছে, যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, পাইলোনেফ্রাইটিস, রেনাল টিউবারকুলোসিস এন্ড রেনাল ক্যালকুলি। আর পোস্ট রেনাল কিছু কজ আছে, যেমন প্রোস্টাটাইটিস, ইউরেথাইটিস, সিস্টাইটিস, ক্যালকুলি অফ দ্য ইউরেটার এন্ড ইউরিনারি ব্লাডার। এইগুলো হলো প্রোটিনিউরিয়ার কজ। এখন আরেকটা টার্ম ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ম্যাসিভ প্রোটিনিউরিয়া কখন বলছি? যখন ইউরিনে প্রোটিন এক্সক্রিশন হবে গ্রেটার দেন 3.5 গ্রাম পার 24 আওয়ার্সে, 3.5 গ্রাম পার 24 আওয়ার্স, তখন আমরা এই কন্ডিশনটাকে বলতেছি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। এই ম্যাসিভ প্রোটিনিউরিয়া কজ কি? ম্যাসিভ প্রোটিনিউরিয়ার কজ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, মাল্টিপল মায়োলোমা, টক্সিমিয়া ইন প্রেগন্যান্সি। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে ভাইবার টেবিলে মানে ধরবেই, সবাইকেই ধরবে ম্যাসিভ প্রোটিনিউরিয়ার কজ কি, এটা আজকে মুখস্থ করে নেন সবাই। আর যে টেস্টের মাধ্যমে আমরা ইউরিনে প্রোটিন ডিটেক্ট করি তাকে বলা হয় হিট কোয়াগুলেশন টেস্ট। এই টেস্টগুলো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে করিয়ে দেব। এবার আসেন কেমিক্যাল নেচারের মধ্যে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার প্রেজেন্স তো থাকে না ইউরিনে। যখন রিডিউসিং সুগার প্রেজেন্স থাকে তখন আমরা এই কন্ডিশনটাকে বলি গ্লাইকোসুরিয়া। তো কি কি রিডিউসিং সুগার থাকতে পারে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ এন্ড ল্যাকটোজ। তো গ্লাইকোসুরিয়া, প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন which can be detected by Benedict test is called গ্লাইকোসুরিয়া। এই ইউরিনে যে গ্লুকোজ প্রেজেন্স থাকে, যে টেস্টের মাধ্যমে আমরা এটাকে ডিটেক্ট করি সেটাকে বলা হয় বেনেডিক্ট টেস্ট। এখন আসেন কজেস অফ গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়ার কজ কি? গ্লাইকোসুরিয়ার কজ, প্রথম কজই সবাই জানেন আপনারা, ডায়াবেটিস মেলাইটাস, রেনাল গ্লাইকোসুরিয়া, এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, হাইপারথাইরয়েডিজম এন্ড হাইপার অ্যাড্রিনালিজম। এই সমস্ত ডিজিজে আমরা ইউরিনে গ্লুকোজ পাবো। এবার কিটোন বডিজ। কিটোন বডিটা কি? কিটোন বডিটা হচ্ছে, কিটোন বডি ফর্মড হয় ইনকমপ্লিট ব্রেকডাউন অফ ফ্যাট এন্ড সাম অ্যামিনো অ্যাসিড। ফ্যাটটা যখন ইনকমপ্লিট ব্রেকডাউন হয় তখনই আমরা ইউরিনে কিটোন বডি পাবো। কিটোন বডিগুলোর নাম অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। যদি এখন ইউরিনে কিটোন বডি প্রেজেন্স থাকে তাহলে আমরা কন্ডিশনটাকে বলি কিটোনিউরিয়া। কজেস অফ কিটোনিউরিয়া, এই চ্যাপ্টারে খালি কজোলজি করতে হবে খালি। কজ অফ কিটোনিউরিয়া, এটা হলো ফিজিওলজিক্যাল কজ আছে আর প্যাথোলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল কজ কি? ফিজিওলজিক্যাল কজ হলো স্টারভেশন, লো কার্বোহাইড্রেট ইনটেক, হাই ফ্যাট ইনটেক। আর প্যাথোলজিক্যাল কজ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। এগুলো কিটোনিউরিয়ার কজ। কিটোন বডি আমরা ইউরিনে যে টেস্ট দ্বারা ডিটেক্ট করা হয় তাকে বলি আমরা রোথেরাস টেস্ট। আমরা কেমিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে পড়ছিলাম বিলিরুবিন অ্যাবসেন্স থাকে। তাহলে কোন কন্ডিশনে ইউরিনে বিলিরুবিন প্রেজেন্স থাকবে? এটা থাকে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে ইউরিনে আমরা বিলিরুবিন পাবো। ঠিক ইউরোবিলিনোজেন আমরা পড়ছিলাম যে স্মল অ্যামাউন্ট প্রেজেন্স থাকে ইন ইউরিনে, কিন্তু এক্সেস ইউরোবিলিনোজেন প্রেজেন্স থাকে ইন হিমোলাইটিক জন্ডিসে। আর বাইসল নরমালি অ্যাবসেন্ট থাকে কিন্তু অ্যাপিয়ার্স করে ইন ইউরিনে ইন অবস্ট্রাকটিভ জন্ডিসে। এবার ব্লাড যদি প্রেজেন্স থাকে ইউরিনে, সেই কন্ডিশনটাকে আমরা বলি হিমাচুরিয়া। তাহলে হিমাচুরিয়া বলতে কি বুঝি? প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন ইজ কল্ড হিমাচুরিয়া। এখন হিমাচুরিয়ার কজেস অফ হিমাচুরিয়া। কজেস অফ হিমাচুরিয়া, এটারও কিছু কজ, যেমন লিশন ইন ইউরিনারি ট্র্যাক্ট, রেনাল কজ যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে ইউরিনে ব্লাড পাই আমরা, আরবিসি পাই। তারপর রেনাল স্টোনে, রেনাল টিউবারকুলোসিসে, রেনাল সেল কার্সিনোমাতে পাবো এন্ড পলিসিস্টিক কিডনিতে পাবো। আর ইউরেটারে কজ হচ্ছে, ইউরেটারে যদি নিওপ্লাস্ট মানে টিউমার থাকে বা স্টোন থাকে সেক্ষেত্রেও আমরা হিমাচুরিয়া পেতে পারি।
ব্লাডারে যদি ইনজুরি হয়, সিস্টাইটিস থাকে, টিউবারকুলোসিস থাকে, টিউমার থাকে, সেক্ষেত্রেও আমরা হিমাচুরিয়া পেতে পারি। পোস্টেটে নিওপ্লাসিয়া অ্যান্ড যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা আরবিসি ইউরিনে পেতে পারি। ইউরেথা যদি রাপচার হয় আর ইউরেথা যদি ন্যারো হয়ে যায়, যেটা স্টিংচার হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা ইউরিনে হিমাচুরিয়া পেতে পারি। কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেগুলোতে আমরা হিমাচুরিয়া পেতে পারি। সিস্টেমিক ডিজিজ গুলো হলো হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি অ্যান্ড ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এবং কিছু ড্রাগ আছে যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, এগুলো খেলেও ইউরিনে আমরা হিমাচুরিয়া পেতে পারি। এবার শুনতে পাচ্ছ তো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পড়ছিলাম ইউরিনে কাইল প্রেজেন্ট থাকতে পারে। কাইল জিনিসটা হলো ফ্যাট পার্টিকেল ইন ইউরিন। ফ্যাট পার্টিকেল ইন ইউরিন যদি প্রেজেন্স থাকে ইউরিনে, সেই কন্ডিশনটাকে আমরা বলি কাইল ইউরিয়া। কাইল ইউরিয়ারও আবার কিছু কজ আছে, যেমন ফাইলেরিয়াসিস, বোধ রোগ যেটাকে বলি আমরা, ডায়াবেটিস মেলাইটাস, আর কিডনি টিউমারেও আমরা কাইল ইউরিয়া পেতে পারি। এখন পোরফাইরিন আমরা পড়ছিলাম ভেরি স্মল অ্যামাউন্ট পরিমাণে নর্মাল ইউরিনে থাকতে পারে। এই পোরফাইরিন জিনিসটা আমরা কোথা থেকে পাই? এটা হিমোগ্লোবিন, ডিরাইভড ফ্রম হিমোগ্লোবিন থেকে আসে। এটাও ইউরিনে স্মল পরিমাণে থাকতে পারে, কিন্তু এক্সেস হয় কখন? ইনবর্ন ইরর অফ পোরফাইরিন মেটাবলিজম যদি হয়, সেক্ষেত্রে আমরা পোরফাইরিন ইউরিনে পেতে পারি বেশি পরিমাণে। এবার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা মাইক্রোস্কোপে ইউরিনটাকে দেখবো, যে সেটাই হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইজ ডান কিসের জন্য? টু ফাইন্ড আউট প্রেজেন্স অফ অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড ডিপোজিট। আমরা কমন ডিপোজিট কি পাই ইউরিনে? ইউরিনে ডিপোজিট পেতে পারি এপিথেলিয়াল সেল, রেড ব্লাড সেল, পাস সেল, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, ট্রিপল ফসফেট ক্রিস্টাল। কিছু কাস্ট পাই, কমন কাস্টের মধ্যে সেলুলার কাস্ট, যেমন এপিথেলিয়াল, আরবিসি, ডাব্লিউবিসি কাস্ট, গ্যানুলার কাস্ট, হায়ালিন কাস্ট। এগুলো খালি আপনাদেরকে কমন ডিপোজিটের নাম মনে রাখতে হবে, হ্যাঁ। আর আদার কিছু ডিপোজিট যেমন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, ইউরেট, ওয়াক্সি কাস্ট, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এগুলো আমরা ইউরিনে প্রেজেন্স পেতে পারি। এগুলো মাইক্রোস্কোপে আমরা দেখব। এখন আসেন পাস সেল যখন প্রেজেন্স থাকতেছে, নর্মালি ইউরিনে পাস সেল থাকতে পারে লেস দেন 5 পার হাই পাওয়ার ফিল্ড, মানে 5-এর কম পাস সেল নর্মালি ইউরিনে থাকতে পারে। কিন্তু যখনই এটি লার্জ নাম্বারে থাকবে পাস সেল ইন ইউরিন, এই কন্ডিশনটাকে আমরা বলবো পাই ইউরিয়া। পাস সেল যখন ইউরিনে প্রেজেন্স থাকে সেটাকে আমরা বলি পাই ইউরিয়া। এখন কজেস অফ পাইউরিয়া। পাইউরিয়ার কজ হচ্ছে হলো ইনফ্লামেটরি ডিজিজ অফ কিডনি, ব্লাডার, প্রোস্টেট এন্ড ইউরেথা। মানে কিডনি, ব্লাডার, ইউরেথাতে যদি ইনফ্লামেটরি কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা ইউরিনে পাস সেল পেতে পারি। আরো পড়ছিলাম ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। এটা সাধারণত এনভেলপ বা বিস্কিট বা ডাম্বেল শেপ হয়ে থাকে। এর প্রেজেন্স, এটা যদি প্রেজেন্স থাকে তাহলে আমরা মনে করতে পারি যে রেনাল স্টোন হতে পারে। আর ট্রিপল ফসফেট ক্রিস্টাল নামে ডিপোজিট পাওয়া যেতে পারে। এই ক্রিস্টালটা নামটা খালি মনে রাখবেন আপনারা, আর কিছু পড়া লাগবে না এখান থেকে। এখন কাস্টটা খুবই ইম্পর্টেন্ট। কাস্টটা আপনাদের ভাইবা টেবিলে ম্যাডামরা ধরে থাকে। এই কাস্ট জিনিসটা কি? কাস্ট আর ফর্মড ইন দা রেনাল টিবিউল বাই কোয়াগুলেশন অফ প্রোটিন। এই কাস্ট গুলো মাইক্রোস্কোপিক ন্যারো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার উইথ প্যারালাল সাইড এন্ড রাউন্ডেড এন্ড, দুই এন্ড রাউন্ডেড থাকে। এরা ভ্যারিং সাইজ এন্ড শেপে হয়। কমন কাস্ট আমি বললাম যে সেলুলার কাস্টের মধ্যে এপিথেলিয়াল, আরবিসি এন্ড ডাব্লিউবিসি কাস্ট, আর গ্যানুলার কাস্ট, আর হায়ালিন কাস্ট। এখন এপিথেলিয়াল কাস্ট কি কন্টেন্ট করে? এপিথেলিয়াল কাস্ট কন্টেন্ট করে সেল অফ শেডেড রেনাল এপিথেলিয়াম। রেনাল এপিথেলিয়ামের সেলগুলো আমরা এপিথেলিয়াল কাস্টে পেয়ে থাকি। এটা আমরা কোন কন্ডিশনে পেতে পারি? এটা পেতে পারি আমরা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলার ইনফ্লামেশন এন্ড ডিজেনারেশন অফ রেনাল টিবিউলস। এগুলো কন্ডিশনে আমরা এপিথেলিয়াল কাস্ট পেতে পারি। আর আরবিসি কাস্ট, এটা ইন্ডিকেট করে গ্লোমেরুলার লিশন, মানে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা আরবিসি কাস্টটা পাবো।
ডাব্লিউবিসি কাস্ট পাবো ইনফ্লামেশন অফ কিডনি টিবিউলস, কিডনি টিবিউলসে যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে আমরা ডাব্লিউবিসি কাস্ট পাবো। আর গ্র্যানুলার কাস্ট এগুলো কন্টেন করে হচ্ছে হলো ফাইন অ্যান্ড কোর্স গ্র্যানিউলস। গ্র্যানিউলস গুলা কোথা থেকে আসে? গ্র্যানিউলস গুলা ফর্মড হয় বাই ডিজেনারেশন অফ ইমপ্রেসড রেনাল সেল। হায়ালিন কাস্টটা ট্রান্সপারেন্ট হয়, এটা প্রেজেন্স থাকে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড হাইপারটেনশন। হায়ালিন কাস্টটা আমরা পাবো। আদার ডিপোজিট তো বলে দিয়েছিলাম, এগুলো খালি নামগুলো মনে রাখবা। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, তারপর ওয়াক্সি কাস্ট, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ইউরেট, এগুলোর নামগুলো মুখস্থ করতে হবে এখানে। এখন আসো এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। AGN এর ডেফিনেশন হলো acute glomerulonephritis is a glomerular disease of kidney which is characterized by hematuria, azotemia, variable proteinuria, oliguria, edema and hypertension. তোমাদেরকে পরীক্ষায় যেটা ধরা হয় যে AGN এর মানে ক্যারেক্টারিস্টিক্স যেমন কি কি প্রেজেন্স পাবা এখানে, যেমন এখানে গ্রস হিমাচুরিয়া পাবো আমরা, অ্যাজোটেমিয়া পাবো, ভেরিয়েবল প্রোটিনিউরিয়া অল্প পরিমাণে প্রোটিন পেতে পারি ভেরিয়েবল, অলিগোইউরিয়া পাবো, ইডিমা পাবো এবং হাইপারটেনশন। এখন কজেস অফ এজিএন, এজিএন এর কজ কি? কিছু ইনফেক্টিভ কজ আছে, যেমন ইনফেকশনের মধ্যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে এজিএন ডেভেলপ করতে পারে। আর ব্যাকটেরিয়াল কিছু কজ আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সেপসিস, ভাইরাল কিছু কজ, ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি ভাইরাসে আমরা এজিএন হতে পারে। প্যারাসাইটিক ম্যালেরিয়া হলে এজিএন হতে পারে। আর প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজের মধ্যে মেমব্রেনো পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড মেসেঞ্জিয়াল পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই কজগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ডিজিজের মধ্যে এসএলই তে এজিএন হতে পারে। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম কি? এটা হচ্ছে হলো ইট ইজ এ গ্লোমেরুলার সিনড্রোম which is characterized by marked proteinuria, hyperlipidemia, lipiduria and generalized edema. মার্কড প্রোটিনিউরিয়া, এজিএন এ ছিল ভেরিয়েবল প্রোটিনিউরিয়া, এইটাই পার্থক্যটা ধরে ইউরিনে। ওইখানে থাকে ভেরিয়েবল প্রোটিনিউরিয়া, হিমাচুরিয়া, আর এখানে থাকবে মার্কড প্রোটিনিউরিয়া মানে ম্যাসিভ প্রোটিনিউরিয়া নেফ্রোটিক সিনড্রোমে। আর নেফ্রোটিক সিনড্রোমে জেনারেলাইজড ইডিমা থাকবে। কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের কজ, প্রাইমারি কজ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনো পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর সেকেন্ডারি কজের মধ্যে সিস্টেমিক ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, এসএলই, ড্রাগ, কেউ যদি পেনিসিলামিন অ্যান্ড গোল্ড ড্রাগ ইনটেক করে সেক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। ইনফেকশনের মধ্যে ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি, ম্যালিগনেন্সি, অ্যালার্জি। এই এজিএন আর নেফ্রোটিক সিনড্রোম সবাইকে পরীক্ষার টেবিলে ধরে। এগুলো আপনারা আজকে মুখস্থ করে নেবেন কজগুলো। আর ডেফিনেশন, দুটার পার্থক্য কি? এখন আসেন ইউরিনারি ফাইন্ডিংস। ইউরিনে আমরা এজিএন এন্ড নেফ্রোটিক সিনড্রোমে কি ফাইন্ডিংস পাবো? প্রথমে এজিএনটা বলি, ফিজিক্যাল নেচার। ফিজিক্যাল নেচারের মধ্যে আমরা পড়ছিলাম অ্যামাউন্ট, অ্যামাউন্টটা এজিএন এ, ইউরিনের অ্যামাউন্টটা এজিএন এ মার্ক রিডিউসড হবে, একেবারেই কমে যাবে। আর নেফ্রোটিক সিনড্রোমে রিডিউসড হবে কিন্তু মার্কলি রিডিউসড হবে না। কালার, এজিএন এ ইউরিনের কালারটা হবে হাই কালার, আর নেফ্রোটিক সিনড্রোমে হবে স্ট্র কালার, যেমন নর্মাল থাকে সেটাই। অর্ডার নর্মাল, দুটাতেই নর্মাল থাকবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি, যেহেতু এজিএন এ বেশি ডিপোজিট থাকে আর বেশি থাকবে সেহেতু এই স্পেসিফিক গ্র্যাভিটিটা হাই হবে। এটা নর্মালও হতে পারে নেফ্রোটিক সিনড্রোমে স্পেসিফিক গ্র্যাভিটি, অথবা হাইও হতে পারে। এখন আসেন কেমিক্যাল নেচারের মধ্যে রিয়াকশন করছিলাম নর্মাল ইউরিনে অ্যাসিডিক, এই এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোম দুটাতেই আমরা রিয়াকশন পাবো অ্যাসিডিক। আর অ্যালবিউমিন, অ্যালবিউমিন এজিএন এ পাবো ভেরিয়েবল অ্যামাউন্ট মানে 1+ অথবা 2+, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে আমরা পাবো 3+, 4+, মানে নেফ্রোটিক সিনড্রোমে অ্যালবিউমিন প্রোটিন এটা ম্যাসিভ প্রোটিনিউরিয়া। এটা বারবার বলতেছি কারণ এটাই আপনাদেরকে পরীক্ষায় ধরবে। আর এজিএন এ পাবো ভেরিয়েবল প্রোটিনিউরিয়া। এখন মাইক্রোস্কোপিক
মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস কি পাবো এজিএন এন্ড নেফ্রোটিক সিনড্রোমে ইউরিনে। তাহলে এজিএন এ আমরা পেয়েছিলাম হিমাচুরিয়া, এই আরবিসি তাহলে বেশি পরিমাণে থাকবে, অনেক বেশি পরিমাণে থাকবে হচ্ছে হলো এজিএন এ প্লেনটি আরবিসি থাকবে, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে আরবিসি থাকবে না, নীল। কাস্ট এখানে আমরা যেহেতু হিমাচুরিয়া থাকে এজিএন এ, সেহেতু এখানে আমরা আরবিসি কাস্ট পাবো আর গ্যানুলার কাস্ট পাবো। আর নেফ্রোটিক সিনড্রোমে আমরা পাবো হায়ালিন কাস্ট অথবা গ্যানুলার কাস্ট। পাসেল দুটাতেই নর্মাল থাকবে, পাসেল থাকে না, অর্গানিজমও অ্যাবসেন্ট থাকবে। এটাই হলো আপনাদের এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে ইউরিনারি ফাইন্ডিংস, কি ডিফারেন্স আসবে ইউরিনে, এটাও পরীক্ষায় সবাইকেই ধরবে। এটুকুই ছিল এক্সামিনেশন অফ ইউরিন। কারো কোনো কোশ্চেন আছে কি? আপনারা এগুলো সব খালেক প্যাথোলজিতে পাবেন, হ্যাঁ, ওইখান থেকে কজগুলা আজকে মুখস্থ করে ফেলবেন, খালেক প্যাথোলজিতে সব আছে এগুলো। এখন আসেন রেনাল ফাংশন টেস্ট, নেক্সট আইটেম রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টের আমরা রেনাল ফাংশন টেস্টে কি কি এক্সামিন করব? রেনাল ফাংশন টেস্ট ইনক্লুড এক্সামিনেশন অফ ইউরিন, ব্লাড এক্সামিনেশন করব, ক্লিয়ারেন্স টেস্ট করব। এখন এক্সামিনেশন অফ ইউরিন আমরা এতক্ষণ যা পড়লাম সেটাই রেনাল ফাংশন টেস্টে আমরা এক্সামিনেশন অফ ইউরিন করব। তারপরে করব হচ্ছিল ব্লাড এক্সামিনেশন। ব্লাড এক্সামিনেশনে আমরা কি কি দেখব রেনাল ফাংশন টেস্টে? রেনাল ফাংশন টেস্টে ব্লাড এক্সামিনেশনে দেখব ব্লাড ইউরিয়া লেভেল, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন দেখব, প্লাজমা ইউরিক অ্যাসিড দেখব, প্লাজমা ক্রিয়েটিনিন দেখব, প্লাজমা ইলেক্ট্রোলাইট দেখব। তারপরে ক্লিয়ারেন্স টেস্ট, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট এন্ড ইনসুলিন ক্লিয়ারেন্স টেস্ট। এগুলো জাস্ট আপনারা খালি নাম মনে রাখবেন, রেনাল ফাংশন টেস্ট কি কি সেগুলো খালি আপনাদেরকে ধরা হবে পরীক্ষায়। স্পেশাল টেস্টের মধ্যে ওয়াটার লোডিং টেস্ট এন্ড ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। কিছু ইমেজিং টেস্ট করি, যেমন প্লেন এক্সরে অফ কিউবি রিজিয়ন, ইন্টারভেনাস ইউরোগ্রাফি যেটাকে আইভিউ বলা হয়, আলট্রাসোনোগ্রাফি এন্ড সিটি স্ক্যান এবং রেনাল বায়োপসি। এই নামগুলো খালি মুখস্থ। তাহলে রেনাল ফাংশন টেস্ট ইনক্লুড এক্সামিনেশন অফ ইউরিন, ব্লাড এক্সামিনেশন এন্ড ক্লিয়ারেন্স টেস্ট। এক্সামিনেশন অফ ইউরিনের সেই ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস ওগুলো আসবে। ব্লাড এক্সামিনেশনে আমরা দেখব ব্লাড ইউরিয়া লেভেল, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, প্লাজমা ইউরিক অ্যাসিড, প্লাজমা ক্রিয়েটিনিন এন্ড প্লাজমা ইলেক্ট্রোলাইট। ক্লিয়ারেন্স টেস্টে দেখব ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, ইনসুলিন ক্লিয়ারেন্স টেস্ট। আর স্পেশাল টেস্টের মধ্যে দেখব ওয়াটার লোডিং টেস্ট, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। আর ইমেজিং টেস্টে প্লেন এক্সরে অফ কিউবি রিজিয়ন, আইভিইউ, ইন্টারভেনাস ইউরোগ্রাফি যেটাকে বলা হয়, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, রেনাল বায়োপসি। এখন ব্লাড এক্সামিনেশনে আপনাদেরকে ব্লাড ইউরিয়া লেভেলটা পরীক্ষায় ধরা হয়, আর ধরা হয় প্লাজমা ক্রিয়েটিনিন লেভেলটা। এই দুটা দিয়ে মেনলি রেনাল ফাংশন টেস্ট দেখা হয়। ব্লাড ইউরিয়া লেভেল নর্মাল লেভেল হলো 2.5 থেকে 6.6 মিলিমোল পার লিটার অথবা 15 থেকে 45 মিলিগ্রাম পার ডিএল ব্লাড ইউরিয়া লেভেল, এটা সবাই মুখস্থ করবেন। প্লাজমা ক্রিয়েটিনিন লেভেল নর্মাল লেভেল হচ্ছিল 55 থেকে 120 মাইক্রোমোল পার লিটার, ওটা মিলিমোল পার লিটার, এটা মাইক্রোমোল পার লিটার। আর যদি মিলিগ্রাম পার ডিএল এ বলতে চান সেক্ষেত্রে 0.6 থেকে 1.5 মিলিগ্রাম পার ডিএল, এটা হলো নর্মাল রেঞ্জ। আর প্লাজমা ইলেক্ট্রোলাইটের মধ্যে আমরা দেখি সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, ক্যালসিয়াম। এখন যদি কারো কিডনি ডিজিজ থাকে, রেনাল ফেলিওর থাকে, সেক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যায়, সোডিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যায়, ক্যালসিয়াম কমে যাবে। এটা হলো প্লাজমা ইলেক্ট্রোলাইটের কি চেঞ্জ আসে রেনাল ফেলিওরে। তাহলে পটাশিয়াম বেড়ে যাবে, সোডিয়াম কমে যাবে, ফসফেট বেড়ে যাবে, আর ক্যালসিয়াম কমে যাবে। এটুকুই রেনাল ফাংশন টেস্ট। আপনাদেরকে জাস্ট খালি নামগুলো বলতে হবে। এখন এখানে দুটো টার্ম আছে, অ্যাজোটেমিয়া এন্ড ইউরেমিয়া। অ্যাজোটেমিয়া বলতে আমরা কি বুঝি? এটা হলো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি ইন্ডিকেটিং অ্যান ইনক্রিজ অফ ব্লাড ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন। যখন আমরা টেস্টের মাধ্যমে দেখব ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছে, সেটাকে আমরা বলবো অ্যাজোটেমিয়া।
আর ইউরেমিয়া টার্মটা কি? ইউরেমিয়া হচ্ছে হলো ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ডিউ টু ইনক্রিজ অফ ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন। এটা যখন আমাদের ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যেয়ে ক্লিনিক্যাল সাইন সিমটম ডেভেলপ করবে তখন সেটাকে বলা হচ্ছে ইউরেমিয়া। এরও কজ থাকে কি কারণে ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন বেড়ে যায়। প্রিরেনাল কজ, যেমন হার্ট ফেলিওরে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যায়, শক, ডিহাইড্রেশন কারণ হয় হলো ভমিটিং থেকে আর ডায়রিয়া থেকে কারো হলে এই ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটা বেড়ে যেতে পারে। কিছু রেনাল কজ আছে, যেমন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক পাইলোনেফ্রাইটিস, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, এক্ষেত্রেও ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। আর পোস্ট রেনাল কিছু কজ আছে, যেমন অবস্ট্রাকশন যদি থাকে ইন ইউরিনারি ফ্লোতে, মানে ইউরিনটা আসতে পারতেছে না স্টোনের কারণে বা কোনো টিউমারের কারণে, সেক্ষেত্রে আপনারা ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন ইউরিন মানে বেশি বেড়ে যায়। আবার কিছু কন্ডিশন আছে যেখানে আমরা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন কম পেতে পারি, সেই কন্ডিশন হলো লিভার ফেলিওর অ্যান্ড ম্যালনিউট্রিশন। এই দুটো কন্ডিশনে আমরা ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন কম পাবো, লেভেলটা কম পাবো। রেনাল ফাংশন টেস্ট আর এক্সামিনেশন অফ ইউরিন সবগুলোই আপনারা কালেক্ট প্যাথোলজি থেকে পড়ে নেবেন, সেখানে সব খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে বুঝার কিছু মানে নাই, মুখস্থই মেন। কজ গুলো মুখস্থ করবেন, এজিএন, তারপর নেফ্রোটিক সিনড্রোমের কজ, তারপর প্রোটিনিউরিয়ার কজ, কিটোনিউরিয়ার কজ, এগুলো সবই পরীক্ষায় ধরে আপনাদেরকে। এই পর্যন্তই ছিল আজকের টপিকস, খুব ছোট টপিকস। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, না কারো ম্যাডাম, হ্যাঁ বুঝছেন? নাই ম্যাডাম, কোশ্চেন। সব আজকে কালেক্ট প্যাথোলজি বের করে পড়ে নিলে সহজ হবে। হ্যাঁ, আজকেই পড়ে নেবেন সবাই। এগুলো ছোট টপিকস, কিন্তু পরীক্ষার সময় খুবই ধরা হয়, প্র্যাকটিক্যাল ক্লাসেও ধরা হবে আপনাদের, যখন প্র্যাকটিক্যাল ভাইবা দিবেন তখন ওইগুলো কোশ্চেন ধরা হয়। প্রোটিনিউরিয়ার কজ, ম্যাসিভ প্রোটিনিউরিয়ার কজ কি, ইউরিনে কি ফাইন্ডিংস পাবা, হিট কোয়াগুলেশন টেস্ট আর বেনেডিক্ট টেস্ট আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করিয়ে দিব, আপনারা যখন আসবেন তখন করিয়ে দিব। তাহলে এই পর্যন্তই থাক আজকে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।